আলোচিত ২০২৪ সাল। বছরটি ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য সবচেয়ে বেশি আলোচনায়, যেখানে দেশের দীর্ঘকালীন স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এছাড়াও আরও কত কি। ২০২৪-এর তুমুল আলোচিত ঘটনাসমূহ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে সবার কথা। সকল ঘটনাসমূহ আপনাদেরকে জানাতে সবার কথার পক্ষ থেকে সাথে আছি আমি, সাবরিনা জলিল। ২০২৪ সালের শুরুটা হয়েছিল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারাদণ্ড নিয়ে। দেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য ৩ জনের প্রত্যেককে ঢাকার শ্রম আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে ১ মাসের জামিন দেন। এরপর আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৪। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা ৪র্থবার নির্বাচনে জয়লাভ করে। এতে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পায়। জাতীয় পার্টি ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। ৯ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় এবং অবশেষে ১০ জানুয়ারি জয়ী সাংসদরা শপথ গ্রহণ করেন। এর পরপরই বেইলি রোডের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার হন আরও ৭৫ জন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল, যার মধ্যে কাচ্চি ভাই রেস্তোরাঁ, স্যামসাংয়ের শোরুম, গেজেট অ্যান্ড গিয়ার, ইলিয়ন, খানাস ও পিজা ইন উল্লেখযোগ্য। এমভি আবদুল্লাহ জাহাজ ছিনতাই। ১২ মার্চ এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন, যাদের জিম্মি করা হয়। পরে ১৫ এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় এমভি আবদুল্লাহ। অড সিগনেচারের ভোকালিস্ট ও গিটারিস্টের মৃত্যু। জনপ্রিয় ব্যান্ড ছিল অড সিগনেচার। আমার দেহ খান নিও না শ্মশান গানের কথাগুলো যেন ছোট বড় সকলের মুখে মুখেই বাজে। জনপ্রিয় এই গানের গীতিকার আহসান তানভীর পিয়াল মনের সমস্ত মাধুরী মিশিয়ে গেয়েছিলেন গানটি। যে শুনেছে সেই হারিয়ে গেছে গানের কথায়। তবে গানের কথাগুলো নিজের জীবনের সাথেই মিলিয়ে ১১ মে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী, একই সাথে গিটারিস্ট পিয়াল। তার মৃত্যুর খবরে কেঁদেছে হাজারো ভক্ত অনুরাগী। এরপর নিখোঁজ হয় এমপি আনোয়ারুল আজিম। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ১২ মে ভারতে গিয়ে নিখোঁজ হয়ে যান। ২০ মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। ২২ মে সকালে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে ২৩ মে নিউ টাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে ৭ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের উত্তর ভারতের মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম নিম্নচাপ এবং প্রথম ঘূর্ণিঝড় ছিল। বেনজিরের পুকুর চুরি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তিনি বাংলাদেশ পুলিশের ২৪তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন। ২০২৪ সালের এপ্রিলে ২টি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসর্ট শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন বেনজির আহমেদ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বেনজিরের সম্পদের তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। এই সূত্র ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১২ জুন আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এর পরপরই শুরু হয়ে গেল ছাগল কাণ্ড। গত কোরবানির ঈদে ১২ লাখ টাকায় সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা।
যেখানে নাম আসে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের। সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য 12 লাখ টাকায় ছাগল কিনবেন। এই খবরে শোরগোল পড়ে গেছে চারদিকে। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়। এরপর ঘটে যায় বিসিএস প্রশ্নপত্র ফাঁস। বিসিএস পরীক্ষা শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্ন, তবে জুলাইয়ে গিয়ে সেই স্বপ্নে চির ধরে গেল সহজেই। উন্মোচন হলো ফাঁস হয়েছে বিসিএস এর প্রশ্ন। প্রশ্নপত্র ফাঁসে আঙুল উঠেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর দিকে। জানা গেছিল 1 দশক আগে থেকেই নাকি প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা ছিল আবেদ আলী। সর্ষের ভেতরই ভূত, বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন। হঠাৎ করেই জুলাইয়ের শুরুর দিকেই রটে গেছিল রাসেল ভাইপার আতঙ্ক। তবে জনগণ বলে সর্ষের মধ্যেই ভূত ছিল। রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে অনেকটা গোপনেই বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন লাইন করার অনুমতি দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক একের পর এক সূত্র ধরেই শুরু হয়ে যায় কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন বা ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের সবথেকে বেশি আলোচিত বিষয়। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এরপর থেকেই কোটা আন্দোলন আরও জোরদার হয়। এই আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি আবু সাইদ ও মীর মুগ্ধ সহ অনেকেই নিহত হন। পরিশেষে 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে এবং সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 22 জুলাই এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। শেখ হাসিনার পদত্যাগ। 5 আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। এরপর হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন। শেখ হাসিনার পতনের পর 8ই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ মোট 24 জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সরকার গঠনের ঠিক কিছুদিন পরই 2024 সালের 21 আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালী সহ দেশের 11 জেলার 73টি উপজেলা প্লাবিত হয়। তোফাজ্জল হোসেনকে গণপিটুনিতে হত্যা। মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে আটক করে। পরে তাকে ফজলুল হক মুসলিম হলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে আঘাত করা হয়। কিছুক্ষণ পর তোফাজ্জলকে হলের ক্যান্টিন থেকে খাবার সরবরাহ করা হয়, কিন্তু তার খাওয়া শেষ করার পরপরই এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে সহিংসতা চালানো হয়। হোসেনের অবস্থার অবনতি হলে তাকে প্রক্টরদের কাছে হস্তান্তর করা হয়, যারা তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয়। সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড। হাইকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে 2024 সালের 26 নভেম্বরে। রাষ্ট্রদ্রোহ মামলায় আটক হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ পরবর্তী সহিংসতায় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী ও ইসকন সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুলকে। তবে এই ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই দাবি করে ইসকন বাংলাদেশ। এর পরপরই এশিয়া কাপ শিরোপা জয় করে অনূর্ধ্ব-19। ভারতকে ফাইনালে হারিয়ে গত 8 ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। এরপর 31 ডিসেম্বর 2024-এর শেষ দিন মার্চ ফর ইউনিটি দিয়ে শেষ হয় 2024 সাল।
2024 সালের শেষ দিন 31 ডিসেম্বরে জুলাই অভ্যুত্থান স্মৃতি ধরে রাখতে এবং মুজিববাদের কবর দিতে মার্চ ফর ইউনিটি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের সর্বপ্রান্ত থেকে এদিন উপস্থিত হয় ছাত্র জনতা। একটি ঘোষণাপত্র দেওয়া হয় মার্চ ফর ইউনিটিতে। বৈষম্য বিরোধী সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেন। তাতে 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার প্রস্তাব দেন। সাবরিনা জলিল, সবার কথা।